গোয়াল ঘরে একটা তীক্ষ্ণ নিস্তব্ধতা। সে ধীরে ধীরে চোখ নিচে নামায়। আমার বুক থকথক করে। আমি কোনো প্রতিবাদ করছি না। আমার দৃষ্টি স্থির, মুখ চুপ। ভিতরটা যেন বহু দিন পরে প্রথমবার কিছু অনুভব করছে। সে ধীরে ধীরে বলে, মায়া মামি, তুমি কি কখনো কাউকে আঁচলের নিচে আসতে দিয়েছ? সেদিন আমার সাথে যা হলো তা কোনো দিন ভুলব না। আমার নাম মায়া দত্ত। বয়স ৩৫ পেরিয়েছে। এই বয়সে কেউ আর নারীকে নতুন করে দেখে না, বিশেষ করে সে যদি বিবাহিত হয়, সন্তানের মা না হয়, আর সারা জীবন কাটিয়ে দেয় রান্নাঘর, উঠোন, গোয়াল আর সমীরের মতো এক গা ছাড়া স্বামীর সংসারে। তবুও আমি জানি আমার মধ্যে কিছু একটা আছে যা এখনো অনেকে দৃষ্টি আটকে দেয়। আমি ফর্সা, মাঝারি উচ্চতা, একটু গোলগাল গড়ন, এই গায়ের মেয়ে আমি। শহরের নায়িকাদের মতো ছিমছাম না হলেও সুতির শাড়িতে নিজেকে কখনো কখনো অন্যভাবে অনুভব করি। আমার ব্লাউজটা একটু অগোছালো, আমি সেটা ইচ্ছে করেই একটু বেশি টানি মাঝে মাঝে। জানি আশেপাশের অনেকেই ভিন্নভাবে তাকায়। গায়ের উঠোন ঝাড় দিতে দিতে বুঝি কার চোখ কোথায় পড়ে। আমি দেখেও না দেখার ভান করি, কিন্তু ভেতরে কোথাও একটা চাপা অনুভূতি জমে ওঠে। আমার স্বামীর নাম সমীর। বয়স এখন ৪৪। সারাদিন কাজের নামে এদিক ওদিক করে রাতে মদের গন্ধ নিয়ে ফিরে আসে। আমাকে ছুঁয়েও দেখে না কবে থেকে, কিন্তু আমার শরীর তো আর জানে না তার এই নিষ্ক্রিয়তা। মাঝে মাঝে আমি শুধু নিজেকে ছুঁয়ে বুঝি আমি এখনো বেঁচে আছি। আমাদের বাড়ির ছোট ঘরটায় থাকে রাহুল, আমার ভাগ্নে। ছোটবেলায় থেকে আমাদের কাছেই বড় হয়েছে, এখন কলেজে পড়ে। যাকে কোলে নিয়েছি এখন তার চোখে দেখি কোনো লজ্জা নেই, বরং আমার প্রতি কেমন এক অচেনা আকর্ষণ। আরেকজন আছে বিকাশ, আমাদের বাড়ির রাখাল। বাড়ির কাজকর্ম, গরুর খোয়ার, ঘাস কাটা সবই দেখে। কথা কম বলে, কিন্তু যখন বলে চোখে যেন আগুন ঝরে পড়ে। তার চোখ আমাকে এড়িয়ে যেতে পারে না। সেই দিনটা ছিল শুক্রবার। গরুর দুধ দেওয়া হয়েছে। বিকাশ এসে আমার দিকে তাকিয়ে বলে, কাকি, দুধটা রান্নাঘরে রাখি? আমি চুপচাপ হেসে বললাম, রাখো, কিন্তু ভেতরে ঢুকে পড়ো না। সে আবার হেসে বলে, ভেতরে ঢুকতে দিলে কি এমন হবে? তখন আমি ওর চোখের দিকে তাকালাম। দুজনেই থেমে গেলাম কিছুক্ষণ। কোনো শব্দ নেই, শুধু আমার বুকের ভেতর টান টান হয়ে থাকলো কিছু। সেই দিন দুপুরে রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিলাম। রাহুল আমার পাশে এসে দাঁড়ালো। পানি দিতে দিতে বলে, মামি, তোমার শাড়ির আঁচলটা পেছনে পড়েছে। আমি আঁচল ঠিক করলাম, কিন্তু জানি ওর চোখটা ঠিক আমার পিছনেই আটকে ছিল। এখনো ভুলতে পারি না সেই নজরটা। আমি জানি না এরপর কি হবে, তবে এইটুকু বুঝি আমার নিঃসঙ্গতা আর এই দুজন পুরুষের নিঃশব্দ আকাঙ্ক্ষা এক জায়গায় এসে মিশছে। ভেতরে ভেতরে আমি আর আগের মতো নেই, আমি বদলে যাচ্ছি। সেই দিন দুপুরে বারান্দার পাশে থালা বাসন ধুচ্ছিলাম। আষাঢ়ের গুমোট গরম, ঘাম হয়ে জামা পিঠে লেগে যাচ্ছে। রান্নাঘরের পাশের টালির নিচে একটা ছোট খোলা জায়গা আছে, সেইখানেই বসেই আমি পাত্রগুলো ধুই। পাশেই কল আর এক পাশে দেওয়াল। আমি নিচু হয়ে বাসন ধুচ্ছিলাম, মাথা থেকে ঘাম গড়িয়ে পড়ছিল। আঁচলটা একটু সরে গিয়েছিল, খেয়াল হয়নি। রাহুল ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো। ওর হাতে একটা মগ। বলল, মামি, আমার মগটা ধুয়ে দেবে? আমি ওর দিকে তাকালাম, একটু হেসে বললাম, তোকে কি দেখার লোক রাখছি না, নিজেই ধুয়ে আনে। সে হেসে বলল না কিছু, কিন্তু নুয়ে গিয়ে মগটা আমার পাত্র ভর্তি বালতিতে রাখলো। আমি তার দিকে এক ঝলক তাকিয়ে দেখি ওর মুখটা অনেক কাছে, ঘামে ভেজা কপাল, ঠোঁটটা একটু ফাঁক, চোখের পাতায় যেন ঘুম জমে থাকে। কিন্তু ওর চোখ তখন বিশেষ এক জায়গায় ১-২ সেকেন্ড আটকে ছিল। তারপর হঠাৎ চোখ তুলে বলল, মামি, তুমি না সুন্দর? আমি থমকে গেলাম, শুধু বললাম, পাগল কোথাকার। কিন্তু আমার গলায় যে কম্পনটা ছিল সেটা আমি নিজেই টের পেলাম। আমি কি লজ্জায় কাঁপছিলাম না অন্য কিছুতে? সে তখন বসলো না, আমার পাশেই থেকে বলল, মামি, তোমার এই গায়ে গন্ধটা রান্নাঘরের মতো না, অনেক শান্তির মতো। বলতে বলতেই ওর হাতটা ছুঁয়ে গেল আমার হাতের পেছনটা। হয়তো ইচ্ছে করে, হয়তো না। আমি দ্রুত হাত ছড়িয়ে নিলাম, বললাম, যা তো, রান্নাঘরে করছি। ও উঠে দাঁড়িয়ে চলে গেল, কিন্তু যাওয়ার সময় ওর শরীরটা এতটা কাজ দিয়ে গেল যে আমার কাঁধে একটু ছোঁয়া লাগলো। আমি বুঝতে পারছিলাম না ছোঁয়াটা আচমকা ছিল না অন্য কিছু। সেদিন রাতে শুয়ে থাকতে পারছিলাম না। সমীর বাড়ি ফিরেছে খুব রাত করে, চুপচাপ পড়েছিল সোফায়। আমি বাসের ঘরে,
আমার চিরচেনা খাটে শুয়ে আছি। খোলা জানালা দিয়ে বাইরের রাতের আলো এসে পড়ছে আমার গায়ে। শরীর আমার নিজেরই অচেনা লাগছিল। মনে পড়ছিল দুপুরের সেই মুহূর্ত, রাহুলের চোখে দেখা সেই দুর্ভেদ্য আকাঙ্ক্ষা। আমি নিজেকেই প্রশ্ন করলাম, আমি কি এই চোখের ভাষা বুঝি না? আমি কি আসলেই এতটাই একা? সকালে উঠে গোয়াল ঘরের দিকে গেলাম। গরুগুলোকে খাবার দিতে হবে। বিকাশ তখনই সবার আগে উঠে পড়ে। চুপচাপ কাজ করে, কিন্তু ওর দৃষ্টিও চুপচাপ থাকে না। আমি কাদায় ভেজা পথ দিয়ে হাঁটছি, শাড়ির খুঁট একটু তুলেছি, পা যেন পিছলে না যায়। পেছনে একটা হালকা শব্দ পেলাম। ফিরে দেখি বিকাশ দাঁড়িয়ে, তার চোখে ক্লান্তি, কিন্তু সেই পুরনো জ্বলন্ত দৃষ্টি আজও টের পেলাম। আমি তাকিয়ে বললাম, সকালেই উঠে পড়েছ? ও মাথা নাড়িয়ে বলে, ঘুম এলো না, স্বপ্নে দেখলাম দুধ ফেটে গেছে। আমি হেসে ফেলি, তোদের স্বপ্নেও গরু? ও এক পলক চুপ করে থাকে, তারপর বলে, স্বপ্নে দেখলাম গরুর পাশে আপনি দাঁড়িয়ে, মাথায় একটা লাল ওড়না ছিল। আমি কিছু বলতে গেলাম, আপনি চলে গেলেন, আমার গলা শুকিয়ে গেল। ও তখন গামছায় হাত মুছছিল, শরীর ভেজা, একটা বোতাম খোলা। ওর গলায় একটা দাগ ছিল, পুরনো চোট। আমি হঠাৎ করে সেটা দেখে ফেলি, তারপর আর চোখ ফিরিয়ে নিতে পারি না। ও বলে, আপনি ভাবছেন কি বলুন তো? আমি জবাব দিই না, শুধু বলি, একদিন গরুর বদলে যদি কেউ তোমারই খুঁট বাঁধে, তখন বুঝবে। বিকাশ হাসে না, চুপ করে থাকে। তবে সে হাসে না বলেই তার চুপ করা কথার চেয়েও বেশি কিছু বলে যায়। সেই দিনটা কেটে যায়, কিন্তু রাতে আমার ঘুম আসে না। রাহুল আর বিকাশ দুজন দুই দিক থেকে আমার নিঃসঙ্গতাকে ছুঁয়ে যাচ্ছে। কোনো ভাষায় নয়, কোনো শব্দে নয়, শুধু চাহনিতে, হালকা ছোঁয়ায় আর অব্যক্ত একটা টানেই। এভাবেই আমি দিন গুনছি। না জানি কবে কে আগে আমার একাকিত্ব ভাঙবে। ভোর ভালোভাবে ফোটেনি। আকাশে একটা ধূসর রঙের আবরণ, মাঠঘাটে শিশির, পাখির ডাক নেই এখনো। আমি উঠে পড়ি একটু আগে। গোয়াল ঘরের পথটা ঘাসে ভেজা, হাওয়া নেই, তবু শরীরের ভেতরে একটা ঠান্ডা শিহরণ। বিকাশ তখন গরুগুলোকে দুধ দেওয়ার জন্য ব্যস্ত। ওর পিঠ ভেজা, একটা ফিতে মতো গামছা পেছনে গাঁথা। শরীরটা পেশিবহুল নয়, কিন্তু কেমন যেন কঠিন পুরুষালী। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি একটু দূরে, তারপর ধীরে ধীরে ঢুকে যাই খোঁয়ারের ভেতর। গরুর গন্ধ, ভিজে খড় আর ভুসির একটা অদ্ভুত মিশ্রণ গন্ধে মাথা চক্কর দেয় আমার। কিন্তু সেই গন্ধটাই যেন আমার ভেতরে কোথাও যেন মোচড় দেয়। বিকাশ তখনও খেয়াল করেনি আমি এসেছি। ও ঝুঁকে দুধ দিচ্ছে, হাঁটু মোড়ে বসা। সেই ভঙ্গিটা আমার চোখ আটকে রাখে। আমি সামনে যেতেই ওর চোখে পড়ে যাই। বিকাশ শুধু একটু তাকায়, মাথা নিচু করে আবার কাজে মন দেয়। আমি পেছনে দাঁড়ানো গরুর পালায় পাশে, দুটো গরু বাঁধা, একটা দুধ দেওয়া শেষ, আরেকটা তখনও কাঁপছে। বিকাশ বাঁধনটা খুলতে গিয়ে একটু কষ্ট পাচ্ছিল। আমি এগিয়ে গিয়ে বলি না কিছু, কিন্তু হাতটা বাড়িয়ে দিই। আমার হাত ছুঁয়ে যায় ওর হাতে। হঠাৎই এক মুহূর্ত, ওর গা ভেজা হাতের তালুতে গরম ঘাম আর দুধের ভেজা ভাব। ও থমকে গেল। আমিও সরাতে পারি না হাত। ও চোখ তুলে তাকায়, কোনো কথা নেই, কোনো ইশারা নেই, তবু যেন বহু পুরনো কিছু বলে দেয় ওর দৃষ্টি। গরুগুলো তখন নিশ্চুপ, গোয়াল ঘরে একটা তীক্ষ্ণ নিস্তব্ধতা। আমি ভাবি এক্ষুনি বেরিয়ে যাই, কিন্তু আমার পা নড়ে না। আমার ওড়নাটা একটু সরে গেছে, হয়তো কাজ করতে গিয়ে খসে পড়েছে কাঁধ থেকে। বিকাশের চোখ পড়ে, কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর হলো সে কিছু না বলে চোখটা স্থির করে রেখে দেয়। ধীরে ধীরে চোখ নিচে নামায়। আমার বুক ধকধক করে, তবে সেই শব্দ আমার গলার বাইরে বেরোয় না। এক সময় আমি পেছন ফিরে হাঁটতে শুরু করি। ও তখন না বললেও আবার দুধ দোয়ায় মন দেয়, কিন্তু আমি টের পাই একটুও দেরি করলেই পরিস্থিতিটা বদলে যেতে পারত। তাই দ্রুত বেরিয়ে আসি। সেদিন দুপুরে আমি একা বসেছিলাম উঠোনে। রাহুল তখন কলেজে যায়নি। ও বারান্দায় বসে বই দেখছিল, কিন্তু চোখ বইয়ে ছিল না। আমি বুঝি ওর দৃষ্টি মাঝে মাঝে আমার পায়ের পাতা থেকে হাঁটু, তারপর বুক পর্যন্ত উঠে যায়। আমি বসে বসে কাপড় ভাঁজ করছিলাম, আর ও তাকিয়েছিল শব্দহীন এক অভিপ্রায়ে। আমি একটা ভাঁজ করা কাপড়ের ভেতর থেকে হঠাৎ একটা ছোট চিরকুট পেলাম, যা আগে চোখে পড়েনি। লেখা ছিল, যদি একদিন খুব কাছে আসতে চাই, আপনি কি দূরে সরাবেন? লেখার অক্ষরটা রাহুলের, আমি জানি, কিন্তু চিরকুটে তার নাম নেই, শুধু সেই প্রশ্ন আর যেন শরীরে কাঁপন। আমি কোনো উত্তর দিইনি সেদিন, তবে সেই রাতে খাপে শুয়ে একটা ভেজা বালিশে মুখ গুজে কেঁদেছিলাম। কার জন্য কাঁদলাম আমি জানি না। আমার ভেতর জমে থাকা অনুভূতিরা যেন বেরিয়ে আসতে চায়, আমি আর সেগুলো আটকে রাখতে পারি না। রাহুল আর বিকাশ, একজন জানে আমার নরম দিক, আরেকজন জানে আমার গোপন শক্তি। তাদের মাঝখানে আমি এখন একটা অপেক্ষায় আছি।
কেউ হয়তো আসবে, ছুঁয়ে দেবে, অথবা আমি নিজে হেঁটে যাব তাদের কারো দিকে। চুলা তখন নিভে এসেছে, চাল ডাল রেঁধে রেখেছি, ডিমের ঝোল ফুটছে টিপটিপ করে। আমি দাঁড়িয়ে আছি রান্নাঘরের কোণের পুরনো সিলিং ফ্যানের নিচে। গায়ের সারা শাড়ি ঘামে ভেজা, পিঠে আঁচলের নিচটা ভিজে আঠা হয়ে গেছে। চুল বাঁধা ছিল, খুলে ফেলেছি। ঘাড় বরাবর বেয়ে নেমে আসা কিছু ঘামবিন্দু যেন নিজের শরীরেই অচেনা লাগে। হঠাৎ পেছনে একটা পায়ের শব্দ। আমি ঘাড় ফেরানোর আগেই রাহুল বলল নিচু গলায়, খুব গরম লাগছে তোমার? ওর গলায় হালকা হাসি, কিন্তু দৃষ্টি তার গম্ভীর। ও সামনে এসে পাখার সুইচটা দেখতে থাকে, তারপর হঠাৎ হাত তুলে মাথার ওপর রাখা ফ্যানের বোর্ডে হাত দেয়। তাতে ওর উপস্থিতি এতটা কাছে যে মুহূর্তটা অস্বস্তিকর হলেও একরকম অদ্ভুত অনুভূতি তৈরি করে। আমি বুঝে উঠতে পারি না সেটা ভয় না অন্য কিছু। কাঁধে ওর হাতটা যেন কিছুক্ষণ বেশি সময় থেকেই যায়, তবে ও সরিয়ে নেয়, একটু হেসে বলে, পাখাটা ঠিক করতে গেলে আপনারই কাঁধে পড়ে গেলাম। আমি পিছনে না তাকিয়ে শুধু বলি, ঠিক আছে থাক, গরম লাগলে উঠোনে গিয়ে দাঁড়াও, এখানকার গন্ধে দম বন্ধ হয়ে আসে। ওর চোখের দৃষ্টি এত গভীর যেন আমাকে পুরোটা পড়ে ফেলতে চাইছে। আমি অস্বস্তি টের পাই, কিন্তু সরে যাই না। আমি জানি সেই দৃষ্টিকে থামাতে চাই না। দুপুরটা নীরব, সমীর তখন ঘুমোচ্ছে, বিকাশ গরু ছাগল নিয়ে মাঠে। আমি একা উঠোনে বসে পা ঝুলিয়ে রেখেছি, চোখ বন্ধ করে শুয়ে থাকা, শরীরের নিচে কাঁথা, বাতাস নেই, কেবল ঘাম আর নিজের নিঃশ্বাসের শব্দ। ঠাঙ্গা জল ভর্তি এক গ্লাস, আপনার জন্য। দেখলাম খুব গরমে ক্লান্ত হয়ে গেছেন। আমি গ্লাসটা নিই, ঠোঁটে ঠেকানোর আগেই সে বলে, আমি আসলে মাঝে মাঝে ভাবি আপনি একা থাকেন কেন এতটা? এই বাড়িতে তো কেউ আসলেই আপনার জন্য ভাবে না। আমি চুপচাপ জলটা এক ঢোক করে গিলে নিই। ও দাঁড়িয়ে থাকে পাশে, বসে না, কাছে আসে না, শুধু অপেক্ষা করে। আমি ওকে না তাকিয়েই বলি, তুমি কলেজে যাও না আজকাল? ও উত্তর দেয় না, তার বদলে বলে, আপনার উপস্থিতির একটা আলাদা গন্ধ আছে যেটা আমার মনে রয়ে যায় অনেকক্ষণ। সকালে গোয়াল ঘরে থাকলেও এই গন্ধটা মাথার ভেতর ঘরে। আমার শরীর ঠান্ডা হয়ে আসে, অথচ মুখে কিছু প্রকাশ করি না, শুধু মনে মনে বলি, আমি তো এমন ছিলাম না, কেউ আমার এতটা গভীরে পৌঁছাবে ভাবিনি কোনোদিন। সন্ধ্যায় যখন আমি ঘরে ঢুকি, আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি। আজকেকা দেখি আয়নায় রাহুল দাঁড়িয়ে। আমি চমকে উঠি না। ও ধীরে ধীরে বলে, মায়া মামি, তুমি কি কখনো কাউকে আঁচলের নিচে আসতে দিয়েছ? আমি তাকাই না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকি। ও চলে যায়, তবে যাওয়ার আগে ওর ছায়াটা আমার ঘরের ভেতর রেখে যায়। সেই ছায়া যেন আমার নিঃশ্বাসের সাথে মিশে থাকে দিনের পর রাত, একটা অদ্ভুত অনুভবে। শাড়ির খুঁট গুছিয়ে আয়নার সামনে বসে কপালে টিপ পড়ছিলাম। চুলের কিছু অংশ খুলে এলোমেলোভাবে বাঁধা আজ। হঠাৎ খুব একটা সাজতে ইচ্ছে করছিল না। ঘরের ভেতর টুকটাক জিনিসপত্র ছড়িয়ে আছে, কিছু জামাকাপড়, একটা ভাঙা টিকলি, আর রাতের ঘুম ভাঙার পর খাটের পাশ ঘেঁষে পড়ে থাকা একটা চিরুনি। রাহুল হঠাৎই ঘরে ঢুকে পড়ে, হাতের মাঝে একটা বই, গলায় অস্থিরতা। মামি, আমার কলমটা হয়তো তোমার ঘরেই পড়ে গেছে, কাল রাতে নিয়ে পড়তে বসেছিলাম, খুঁজে পাচ্ছি না কোথাও। আমি চমকে উঠি না। এখন ওর আশা যেন খুব স্বাভাবিক, তার চেয়েও বেশি স্বাভাবিক ওর সেই চাউনি, যা আগের থেকে অনেক সাহসী হয়েছে। আমি বললাম, দেখো খুঁজে নাও, হয়তো টেবিলের নিচে কোথাও আছে। রাহুল টেবিলের পাশ থেকে শুরু করে, তারপর খাটের দিকে এগিয়ে যায়। খাটটা একটু উঁচু, নিচে অনেক পুরনো কিছু ঠেলে ঠুলে রাখা। হঠাৎ কিছু একটা শব্দ, টিং টিং করে একটা কিছু গড়িয়ে যায় খাটের নিচে। রাহুল বলে, দেখি মনে হয় এদিকে গড়িয়েছে। আমি তখন পায়ের নুপুর খোলার চেষ্টা করছিলাম, দাঁড়িয়েছিলাম খাটের পাশে। রাহুল নিচু হয়ে খুঁজছে। আমি একটু নিচু হয়ে সাহায্য করতে যেতেই আমাদের দুজনের হাত একসাথে ছুঁয়ে গেল সেই গড়িয়ে পড়া চিরুনিটার উপর। রাহুলের হাতটা এক মুহূর্ত থেমে যায়, তারপর ওর আঙুলগুলো আমার হাতের উপর একটু বেশি সময় থেকে যায়। আমরা দুজনেই নিচু হয়ে আছি, খাটের নিচে চোখ রেখে, কিন্তু দৃষ্টি তখন কোথাও আর চিরুনির ওপর নয়। আমার চোখে তখন একটা খেলা। খাটের অন্ধকারে সেই চোখে হয়তো রাহুল অনেক কিছু দেখে ফেলে। কয়েক মুহূর্ত পর আমি ধীরে ধীরে বলে উঠি, দেওয়ালে স্পাইডার ওয়েব হয়ে গেছে, একটু দেখিস গিয়ে। রাহুল তখনও আমার দিকেই তাকিয়েছিল। আমার কণ্ঠে কোনো রাগ নেই, কোনো প্রতিবাদও নেই, তবেও বুঝে নেয় এই মুহূর্তটা এখন এভাবেই শেষ হওয়া উচিত। বাড়িটা আজ অস্বাভাবিক চুপচাপ। সমীর সকালে শহরে গেছে, কাগজপত্রের কোনো কাজ। যাওয়ার সময় বলে গেছে রাতে ফিরতে পারি, আবার নাও পারি। রাহুল কলেজে গেছে, দুপুর 12টার আগে ফিরে না। শুধু বিকাশ, সে গোয়াল ঘরে গরুর দুধ দিচ্ছিল। ঠিক দুপুর 12টার কড়া নাড়ার সময় আমি তখন উঠোনে দাঁড়িয়ে। বাতাসের দিক থেকে গরম হাওয়া বয়ে আসছে, যেন একটা ঝড়ের গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। তবু একা থাকতে থাকতে এক সময় উঠোনের শেষ কোণ সেই গোয়াল ঘরের দিকে পা চলে গেল আমার।
গোলপাতার ছাউনি ঘেরা সেই পুরনো গোয়াল ঘর, যার পাশে একটা তালগাছ দাঁড়িয়ে আছে নীরব পাহারাদারের মতো। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখি বিকাশ গরুর বাটে দুধ দিচ্ছে, শরীরে লুঙ্গি আর ফিনফিনে গেঞ্জি, গায়ে ঘামের দাগ। আমার উপস্থিতিতেও হচকিচয় একটু। তারপর গলা খাকড়ি দিয়ে বলে, আপনি বসুন না একটু, আমি করে দিচ্ছি সব। আমি মাথা নাড়িয়ে কিছু না বলে এক কোণে রাখা খালি মাটির হাঁড়ির পাশে বসি। বাইরে হাওয়া বেড়ে গেছে, আর তারই দামকে পেছনের দরজাটা হঠাৎ ঠ্যাং করে বন্ধ হয়ে যায়। বিকাশ চমকে ওঠে, দরজাটা তো বন্ধ হয়ে গেল বাতাসে, আমি খুলে রাখছি। শুধু মাথা ঘুরিয়ে দেখি গোয়াল ঘরটা যেন হঠাৎ অনেক বেশি নিকট, ঘন, বন্ধ। ও আবার দুধ দিচ্ছে, গরুর কাছ থেকে একটা বাটি তুলে হাঁড়ির মুখে ঢালছে। একটু পরে আমি টের পেলাম দুধের হাঁড়ি সরাতে গিয়ে 1 চামচ দুধ ছিটকে আমার শাড়ির আঁচলে এসে পড়ে। হাতটা তখনও আমার কাঁধের কাছাকাছি। ও মা, আপনার শাড়ি ভিজে গেল, বলেই ওর গলায় একটা থতমত ভাব। আমি উঠে দাঁড়াতে যাওয়াচ্ছিলাম, হঠাৎ ওই এগিয়ে এলো, হাতে একটা পুরনো গামছা। আমি মুছে দিচ্ছি। আমি বললাম, না থাক, আমি নিজে মুছে নেব। তবে ততক্ষণে ওর হাত আচমকা আমার কাঁচটা ছুঁয়ে গেল। গামছা দিয়ে মুছতে মুছতে যখন একটু নিচু নামলো, আমি শান্ত গলায় বললাম, থামো, ঠিক আছি। সেই থামোর ভেতরে কোনো জোর ছিল না। সে থামে না। ওর চোখে আমি স্পষ্ট দেখি এক গভীর টান, যা কোনো সামাজিক নিয়ম মানে না, কোনো সম্পর্কের কাছায় বাধা পড়ে না। আমার গলা শুকিয়ে আসে, আমার হাত অবচেতনভাবে ওর কাঁধেই থেমে যায়। ঠিক তখনই একটা নিঃশব্দ ছায়া উঠোনের উল্টো দিক থেকে গোয়ালঘরের বেড়ার ফাঁক দিয়ে ঢুকে পড়ে। সেই ছায়ার নাম রাহুল। ও কলেজ থেকে ফিরে এসেছে, সাইকেলটা বাইরে রেখে সরাসরি চলে এসেছে গোয়ালের পিছনের দিকে। হয়তো হঠাৎই কৌতূহল জেগেছে, বা হয়তো কিছু আঁচ করেছিল, তাই শব্দ না করে বেড়ার ভাগ দিয়ে তাকায়। ও যা দেখে তার চোখে এক স্নায়বিক থেমে যাওয়ার মতো মুহূর্ত আনে দেয়। বিকাশ তখনও হাত সরায়নি, বরং তার ভঙ্গিতে একটা ধীরে আসা অস্থিতিশীল নীরবতা জমে উঠছিল। কিন্তু আমি কোনো প্রতিবাদ করছি না। আমার দৃষ্টি স্থির, মুখ চুপ, ভেতরটা যেন বহুদিন পরে প্রথমবার কিছু অনুভব করছে। আমরা কেউই বুঝতে পারিনি রাহুল দেখছে সব। তারপরও পেছনে ফিরে সরে যায় কোনো শব্দ না করে। কিন্তু সে চলে গেলেও সেই চোখ দুটো, তার সেই চুপচাপ উপস্থিতি আমি যেন টের পাই। তার গন্ধও আমার শরীরে লেগে আছে। একদিন বিকেলে আমার শরীরটা হালকা কাঁপছিল। দুপুরে কিছু খাইনি, গায়ে জ্বর আসছে বুঝতে পারছিলাম, কিন্তু উঠার মতো শক্তি ছিল না। শুয়েছিলাম খাটে, শাড়িটা সরে গিয়ে পায়ের পাতা বেরিয়ে গিয়েছিল, আর তার গায়ে লেগেছিল ঘামের নোনতা তাপ। কপালে এক ফোঁটা ঘাম ধীরে ধীরে নেমে এসে থেমেছিল গালের কোণে। একসময় হালকা শব্দ করে দরজাটা খুলে গেল। আমি তাকালাম না। জানতাম এই বাড়িতে এখন শুধু রাহুল আর বিকাশ, কিন্তু ওই পায়ের শব্দ শুনেই বুঝে গেলাম এটা বিকাশ নয়, রাহুল। হাতে গ্লাসে পানি আর এক টুকরো ওষুধ। আমার পাশে এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, কিছু বলেনি। আমি চোখ বন্ধ করেছিলাম। জ্বরের তাপে মাথাটা হালকা ঘুরছিল। তারপর আমি হঠাৎ অনুভব করলাম সে ঠিক আমার পায়ের কাছে বসে পড়েছে। ধীরে ধীরে আমার পায়ের পাতার দিকে তাকিয়েছিল। আমি অনুভব করলাম তার নিঃশ্বাস আমার গায়ের ঘামে মিশে যাচ্ছে। তারপরে সে কাপা হাতে গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। আমি বসলাম না। সে নিজেই এক হাতে আমার মাথার নিচে হাত রাখলো, আরেক হাতে গ্লাসটা ঠোঁটে ধরল। ওষুধটা গিলে নিলাম, কিন্তু তখনও তাকাইনি তার চোখের দিকে। কেন জানি না, ভয় করছিল। তার আঙুল তখনও স্থির ছিল আমার পাশে, একটা কাঁপা নিশ্চুপতা নিয়ে। একটু পরে সে বলল খুব ধীরে, তুমি বললেই আমি সব ছেড়ে তোমার হব। আমি শুনলাম, কিন্তু কিছু বললাম না। শুধু আমার চোখ দুটো তখন ফাঁকা তাকিয়েছিল ওপরে বিছানার পাশে ছাদের ফাটলের দিকে। চোখের কোণে জল জমছিল। এক চিলটে বাতাস তখন জানলার ফাঁক দিয়ে ঢুকছিল, পর্দা দুলে যাচ্ছিল আলতোভাবে। আমি এক টুকরো চাদর টেনে গায়ে চাপিয়ে নিই। আমার গলার ভেতরটা তখন খুব ভারী হয়ে উঠেছিল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু সেই কান্না কোনো শব্দে বেরোলো না। সে তখন আমার পায়ের কাছে বসেছিল, শুধু তাকিয়েছিল আমার পায়ের পাতার দিকে। ওর যত্নে সময়ের সাথে সাথে জ্বর কমে এসেছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, চৌকাঠ পেরিয়ে উঠোনে এসে দাঁড়ালাম আমি। মাথার উপর ঠান্ডা আকাশ, এতগুলো তারা। তারা কি জানি আজ আমার ভেতরে কি ঝড় উঠেছে? আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। বাতাস শরীর ছুঁয়ে যায়, কিন্তু ভিতরে যেন একটা অনুচ্চারিত ঝড় বয়ে যাচ্ছে। আমার চোখ পড়ে দেওয়ালের ছায়ায়। জ্যোৎস্নায় নিজের ছায়াকে দেখি, লম্বা, একটু বেঁকে যাওয়া, মাথা নিচু, যেন আমি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। এই ছায়াটাকে আমি অনেক দিন দেখিনি। এই ছায়া জানে আমি কি কি চেয়েছি, কি কি পাইনি। এই ছায়া জানে রাহুল আমার চোখের গভীরতম চাওয়া হয়ে উঠেছিল, অথচ আমি কোনো দিন বলিনি। সে জানে বিকাশ যখন আমার ঘামে ভেজা গা মুছিয়ে দিয়েছিল,
তখন আমার ভেতরের একটা চুপচাপ ভয়ে কিভাবে পায়ে কাঁপুনি এনেছিল। এই ছায়া জানে আমি কত দিন ধরেই খালি হয়ে যাচ্ছি, শুধু স্বামীর একটা নামের ভার বয়ে বয়ে। এই ছায়া জানে রাত্রির নিঃশব্দে আমি নিজের শরীরের দিকে তাকিয়ে কিভাবে লজ্জা, ভালোবাসা আর বিরক্তিতে ভরে উঠি। আজ আমি এই ছায়াকে দেখছি, আর মনে হচ্ছে চৌকাঠের ভেতরের মায়া আর বাইরের মায়া আলাদা কেউ নয়, একই দেহ, একই মন। শুধু একজন চুপ করে আছে, আরেকজন কথা বলতে চায়। আমি ধীরে ধীরে বসে পড়ি উঠোনে। এক ফোঁটা কান্না নামছে চোখ থেকে। চুপচাপ, শব্দ নেই। হঠাৎ মনে হলো কেউ আমাকে আদর করে মাথায় হাত রাখল, কিন্তু তাকিয়ে দেখি কেউ নেই। হয়তো আমি নিজেই নিজের মাথায় হাত রেখেছি সান্ত্বনা দিতে। শেষবারের মতো ছায়ার দিকে তাকিয়ে বললাম, তুই জানিস আমি একজন নারী হয়েও একজন মানুষ। আমার সব কথা তোকে ছাড়া কেউ বোঝে না। ভোর হাওয়ার প্রথম গন্ধটা তখন এসে লাগছে গায়ে। আমি উঠে দাঁড়ালাম। আজ বুঝি চৌকাঠ পেরোনো হয়ে গেল।